আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জীবন আদর্শকে অনুপ্রেরণা বললেন প্রধানমন্ত্রী। 5 নারীকে সর্বোচ্চ জাতীয় পদক প্রদান। 11 আগস্ট থেকে গণপরিবহন চালু করে খুলছে সরকারি বেসরকারি সব অফিস, বিধি নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন। করোনায় একদিনে 241 জনের মৃত্যু, উদ্বোধনের পরদিনই বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে রোগীদের ভোগান্তি। গণটিকার দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, প্রত্যাশী বেড়ে যাওয়ার কারণে সীমিত টিকায় সমস্যা মন্তব্য। পরিমণি সহ আটক 6 জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ, অনেক ভিআইপির জড়িত থাকার বিষয় খতিয়ে দেখছে সিআইডি। এবং ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে আবেগ আপ্লুত মেসি ছেড়ে গেলেন বার্সেলোনা। শেষ হলো 21 বছরের স্বপ্নীল অধ্যায়। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে আরো থাকছে। ইউক্রেনের ঐতিহ্যবাহী লৌহজাত শিল্পকর্মের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। একাধারে সংসার সামলেছেন, আবার কঠিন সময়ে রাজনীতির হাল ধরেছেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের এমন জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 91তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য যারা এত ত্যাগ করলেন তাদের কেন নৃশংসভাবে হত্যা করা হলো। নীলাদ্রি শেখর রিপোর্ট। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণী ছিলেন না, সকল সংকট সংগ্রামে সাহস, শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছেন। বেগম মুজিবের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 5 নারীকে সর্বোচ্চ জাতীয় পদক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2021-এ ভূষিত করা হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরণোত্তর মমতাজ বেগম, শিক্ষায় মরণোত্তর জয়াপতি, কৃষি ও পল্লী উন্নয়নে নুরুন্নাহার বেগম, রাজনীতিতে জোবেদা খাতুন পারুল এবং গবেষণায় নাদিরা জাহান। একদিকে সংসার সামলিয়েছেন, অপরদিকে রাজনৈতিক সিদ্ধান্তগুলি সমস্ত তথ্যগুলি বাবার কাছে পৌঁছে দাও, তার কাছ থেকে জেলখানা থেকে সেই নির্দেশনা নিয়ে এসে সেটা আবার এই ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার মতো সেই কাজগুলো তিনি গোপনে করেছেন। তার জীবনটাকে তিনি কিন্তু উৎসর্গ করেছেন আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করে সেই আদর্শের কাছে। আমি মনে করি যে আমার মায়ের জীবনের এই কাহিনী শুনলে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে। দেশের জন্য যারা নিজের জীবনকে নিবেদন করেছেন তাদের কেন হত্যা করা হলো প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কন্যা। কি অপরাধ ছিল আমার বাবার, আমার মায়ের, আমার ভাইদের, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, সমস্ত জীবনের সুখ শান্তি সব কিছু বিলিয়ে দিলেন একটা জাতির স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। তাকে সেই বাঙালি খুন করলো, হত্যা করলো কেন? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে 2000 অসচ্ছল ও দুস্থ নারীকে 2000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। দুস্থ নারীদের 4000 সেলাই মেশিনও দেয়া হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আগামী 11 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে। সবাইকে মাস্ক পরা নিশ্চিত করতে আহ্বান জানিয়ে জারি হওয়া নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, 11 আগস্ট থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শপিং মল, মার্কেট সহ দোকানপাট খোলা থাকবে। এই সময়ে রাস্তায় চলাচল করবে অর্ধেক সংখ্যক গণপরিবহন। শিল্প কারখানা চালু থাকবে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে খোলা থাকবে হোটেল, রেস্তোরাঁ। স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী।
সচিবালয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যু হার কমেনি। জীবন জীবিকার কথা মাথায় রেখে চলমান বিধি নিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছে সরকার। কর্মজীবী মানুষ যেন দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে। প্রত্যেকে যেন মাস্ক পরে এবং মাস্ক পরার বিষয়টিকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা কিন্তু এই টিকা কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু দোকানদার, তারপর যারা বিভিন্ন কারণে বাইরে যেতে হয় বা কাজকর্ম করতে হয়, যারা আপনার ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং দেখা যাচ্ছে যারা বিভিন্ন পরিবহনের কর্মচারী আছে, ড্রাইভার, তারপরে আমাদের সুপারভাইজার, হেল্পার থেকে শুরু করে এই জাতীয়, তো তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি এবং সেক্ষেত্রে এদের টিকাদানটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের আগামী দিনে এটাকে ম্যানেজ করা সহজ হবে। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 241 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 22,652 জন। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় 105 জন মারা গেছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। মিথিলা নাজরিনের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের 519তম দিনে গত দিনের চেয়ে মৃত্যু কিছুটা কমেছে। এদিন 24 ঘন্টায় 241 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 22,652 জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত গতকালের চেয়ে বেড়ে 10,299 হয়েছে। শনাক্তের হার 25.65% থেকে কমে 24.52% হয়েছে। মোট আক্রান্ত 13,53,695 জন। এক সপ্তাহ ধরে প্রতিদিন 15 থেকে 16,000-এর বেশি করোনা রোগী সুস্থ হচ্ছেন। মোট সুস্থ 12 লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, গত এক সপ্তাহে মৃত্যু 1,683 জন। 30তম সপ্তাহের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে 31তম সপ্তাহে এসে শনাক্তকৃত রোগীর সংখ্যাটি 2.32% কমেছে, আর সুস্থতার যে সংখ্যাটি সেটি 23% বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই সময়কালে মৃত্যুর সংখ্যাটিও 5% বেশি বেড়েছে। বিভাগীয় শহরগুলোতে আক্রান্ত ও মৃত্যু বেড়ে চলছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকায় 105 জন করোনা রোগী মারা গেছেন। এরপরই চট্টগ্রাম 59, খুলনা 30, বরিশাল ও রাজশাহীতে 12, রংপুর 10, সিলেটে 7 এবং ময়মনসিংহে 6 জনের মৃত্যু হয়েছে। 61 থেকে 70 বয়সীদের মৃত্যু বেশি। শুধু করোনা আক্রান্ত হয়ে নয়, উপসর্গ নিয়েও মারা যাচ্ছেন অনেকে। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভোর থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। কেন্দ্র পরিচালনায় সংশ্লিষ্টরা বলছেন, সীমিত টিকা নিয়ে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর 19 নম্বর ওয়ার্ডের টিকা কেন্দ্র সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের সকাল 11:30টার চিত্র এটি। এরই মাঝে 200-এরও বেশি মানুষ টিকা নেওয়া হয়ে গেলেও ভেতরে অপেক্ষায় আরো শখানেক মানুষ। কেন্দ্রের বাইরে আরো কয়েকশো জন। আর কেন্দ্রটিতে টিকা আছে একদিনে 350 মানুষকে দেওয়ার মতো। ভোর থেকে অপেক্ষা করেও টিকা না পাওয়ায় নানা অভিযোগ জানান টিকা নিতে আসা মানুষেরা। নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। তো হাজার হাজার লোকের 300 টিকা দিয়ে তো আর এগুলো হয় না। তার সময় একটা মানুষ টিকা দিতে আসছে, এসে টিকা দিয়ে চলে গেছে। আমরা এখানে 6টা-7টার সময় দাঁড়ায় আছি, আমরা এখনো সিরিয়ালে আছি। রাজধানীর অন্যান্য টিকা কেন্দ্রগুলিতেও টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। প্রতিটা কেন্দ্রে চাই নিরাপদে টিকা দিতে। এখানে 350 অথবা 300 টিকা দেবে, তাহলে আমাদের টোকেন সিস্টেমে দেখ, আমরা টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকবো আর বাদবাকি সব চলে যাবে। কেন্দ্র পরিচালনায় যুক্তরা বলছেন, হাতে টিকার তুলনায় প্রত্যাশিত চাপ অনেক বেশি হয়, সামাল দিতে সমস্যা হচ্ছে। 3টা পর্যন্ত কাজ করব, ততদিন যদি আমার 350-এর উপরে যদি আমার ভ্যাকসিন থাকে, দেওয়ার মতন যদি আমার কভার থাকে, তাহলে সেটা আমরা চেষ্টা করব। গণটিকা কর্মসূচির প্রথম দিন শনিবার রাজধানী সহ সারা দেশে 27,83,000-এর বেশি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বেশিরভাগই শিশু। করোনার পাশাপাশি ডেঙ্গু বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়েছে। রাজধানীকে ডেঙ্গু মুক্ত করতে ওয়ার্ড কাউন্সিলরদের আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আফরোজা হাসির রিপোর্ট। আমার মাথা ব্যথা করে, আমার ভালো লাগে না। ছোট্ট দিহান
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। তার মতো অনেক শিশুই হাসপাতালে চিকিৎসাধীন। মানসিক এবং অর্থনৈতিক দুটোই চাপ বাড়ছে, সেটা তো আমাদের জোগাড় করতে আসলে হিমশিম খেতে হচ্ছে। করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গু বাড়তি দুর্ভোগ হয়ে এসেছে মানুষের জীবনে। প্রায় 50,000 টাকার মতো প্ল্যাটিলেটে গেছে, হসপিটালের বিল আসছে প্রায় 60-70,000 টাকা। আমরা গত 2 বছরে তো 2 লাখ টাকা ইনকামই করি নাই। আমার ফ্যামিলিতে একজন মারা গেছে, আরো 6 জন আক্রান্ত হয়েছে। আরেকটু সক্রিয়ভাবে তারা কাজ করলে আমাদের এই ডেঙ্গু মশা থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500। মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। অবশ্য আইইডিসিআর এবছর এখনো ডেঙ্গু জ্বরে কোনো মৃত্যু নিশ্চিত করেনি। ডেঙ্গু প্রতিরোধে 42 নম্বর ওয়ার্ডের বেড়াইদ এলাকায় পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় রাজধানীকে ডেঙ্গু মুক্ত করতে সচেতনতা বাড়ানো সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মেয়র। আমি প্রত্যেকটা কাউন্সিলরকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, সকল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীকে বলবো, ডেঙ্গি মশা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকেই মাঠে থাকতে হবে। বাসার আশপাশ পরিষ্কার রাখা সহ টায়ার বা ডাবের খোসা সহ অপ্রয়োজনীয় জিনিস ধ্বংস করার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আলোচিত চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মাদক মামলায় জিজ্ঞাসাবাদে অনেক ভিআইপির নাম আসছে বলে জানিয়েছে সিআইডি। অপরাধের সাথে দেশের আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা জড়িত কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিআইডি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ 6 জনের বাসায় নতুন করে অনুসন্ধান চালায় সিআইডি। তল্লাশিতে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত জব্দ করা হয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদে তাদের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন পেশার অনেক প্রভাবশালীর নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কারো নাম প্রকাশ করতে চায়নি সিআইডি। নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলার পেশার কথা আমি বলবো না। আমরা কিন্তু সম্পৃক্ততা পাচ্ছি যে ব্ল্যাকমেইল করা হচ্ছে কিনা, এই ধরনের নাম আমাদের কাছে এসছে, তো সেগুলো আমরা যাচাই বাছাই করছি। সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের বিষয়ে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, তদন্তের স্বার্থে ঠিক এই মুহূর্তে আসলে আমরা এগুলো ডিসকাস করা সম্ভব হচ্ছে না। আমরা যাচাই বাছাই করে আমরা অগ্রসর হচ্ছি এবং আমি নিশ্চিত যারা এই অপরাধের সাথে সত্যিকার অর্থে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে প্রয়োজনে গ্রেফতার হওয়াদের নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উদ্বোধনের একদিন পরেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতালে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ব্যবস্থাপনার ত্রুটির কারণে কোনো রোগী অক্সিজেন পাচ্ছেন না। কেউ ফেরত যাচ্ছেন, আবার কেউ নিজে অক্সিজেন সিলিন্ডার এনে ভর্তির অপেক্ষায় আছেন। রাহুল রায় রিপোর্ট। লালবাগ থেকে সেই সকালে করোনা আক্রান্ত মাকে নিয়ে এসেছিলেন জাহিদ। ভেবেছিলেন একদম নতুন হাসপাতাল, নিশ্চয়ই সুচিকিৎসা পাবেন, কিন্তু ফিরতে হচ্ছে হতাশ হয়ে। এখানে নিয়ে আসছি সকাল 8:30 বাজে। এখন ওরা বলতেছে সবকিছু ঠিক আছে, আপনাদের ভর্তি কার্যক্রম চলতেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের অক্সিজেনটা এখন ওপেন হয় নাই, চালু হয় নাই। কেউ কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়েই হাসপাতালে আসছেন। ভৈরব থেকে আসা এমনই একজন বকুলা বেগম, তার স্বজনরাও দুশ্চিন্তায়। মেডিকেল থেকে বলছে যে পিজিতে নিয়ে আসার জন্য, তো পিজিতে নিয়ে আসলাম। তারপর বলছে যে না, আমাদের এখানে বেড আছে, তো অক্সিজেন নেই, আপনি এই বঙ্গমাতা ফিল্ড হাসপাতালে নিয়ে যান। এখন নিয়ে রোগী রাখলাম ভিতরে, বলছে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে, ভর্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত মাত্র একজন রোগী ভর্তি হয়েছেন। কিছুক্ষণ পূর্বে আমার বড় বোনকে এখানে প্রথম এডমিশন করাইতে পেরেছে। অথচ একদিন আগে এই হাসপাতাল উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এমন অব্যবস্থাপনা নিয়ে হাসপাতালে কাউকে পাওয়া না গেলেও ফোনে কথা বলেছেন হাসপাতালের পরিচালক। প্ল্যান ছিল যে 24 আওয়ার্স আমরা যে 72টা সিলিন্ডারের কথা বললাম, ম্যানিফোল্ড সিস্টেম বলি আর কি, এটা আমাদের 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু সকালে টেকনিক্যাল বিষয় তো একটা রেগুলেটর ওদের ডিস্টার্ব দেওয়ার কারণে ওই সিস্টেমটা কাজ করতেছিল না। আমাদের বিকল্প তো হলে এখন যেটা বলতেছিলাম যে একটা সিলিন্ডার আছে 1000 লিটারের, সেটাতে অলরেডি ডিফিল হওয়ার জন্য গাড়ি চলে আসছে সিলিন্ডার। সকালে এটা একটু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আমাদের একটু প্রক্রিয়া একটু জটিলতা ছিল। এই করোনা সংক্রমণের কারণে হাসপাতালের শয্যা আর আইসিইউ এর সংকট চলছে।
এ অবস্থায় ফিল্ড হাসপাতালগুলোতে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব বাংলাদেশের খাদ্যের বাজারে পড়তে পারে। এই জন্য সরকারকে উৎপাদন বাড়ানো সহ খাদ্য পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। ওয়েবিনারে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাকালে প্রবাসী শ্রমিকদের অর্থ পাঠানো কমলে কর্মসংস্থানের উপর চাপ বাড়বে, ফলে রেমিটেন্স বাড়ানোর উপরও জোর দিতে হবে। রুকসানা আমিনের রিপোর্ট। 2021-22 অর্থ বছরের বাজেট পিছিয়ে পড়া মানুষদের জন্য কতটা উপযোগী হলো তা নিয়ে ওয়েবিনার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে শিক্ষা, খাদ্য, কৃষি, জাতীয় প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন সহ কোভিড টিকা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন পরিস্থিতি বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু অন্যান্য বছরের চেয়ে আমরা দুর্বল অবস্থান দেখছি। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা খাদ্য, সার, তেল ইত্যাদির দাম বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিফলন বাংলাদেশের মূল্য সূচকে থাকবে। আমাদের বৈদেশিক সাহায্যের প্রবাহ কমে গেছে। এই যে রেমিটেন্স খাতের যে জাদু, সেটা সম্ভবত শেষ হতে চলেছে। জনবিচ্ছিন্নতা নয়, অর্থ ও খাদ্য সহায়তা বাড়িয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে নজর দিতে সরকারকে আরো যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সাধারণ মানুষের সঙ্গে সরকারের যেন একটা বিচ্ছিন্নতা ঘটে গেছে। কোভিডের কারণে আমাদের যে সমস্ত বিশেষ বিশেষ ক্ষেত্রে নজর দেওয়ার কথা ছিল, গুরুত্ব দেওয়ার কথা ছিল, অগ্রাধিকার দেওয়ার কথা ছিল, আমরা সেই সমস্ত জায়গায় এই বাজেটে সেটার কোনো স্বীকৃতি দেখছি না। কিন্তু যদি টেকসই ভাবে সামনে এগোতে হয়, সেই জায়গায় আমরা কিন্তু অনেক বিপন্নতার মধ্যে পড়ে গেছি। রাজনৈতিক অঙ্গীকার সহ জবাবদিহি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করতে না পারলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশিষ্ট নাগরিকরা। আপনারা যেন রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। লিওনেল মেসি আর বার্সেলোনা এখন শুধুই অতীত। সব জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে বার্সার সাথে 21 বছরের সম্পর্কের ইতি টানলেন আর্জেন্টাইন সুপারস্টার। ন্যু ক্যাম্পে বার্সেলোনার পক্ষ থেকে বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে মেসি তার ক্লাব এবং ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানান। সাদি মাহমুদের রিপোর্ট। যে ক্লাবে শৈশব কৈশোরের এত এত স্মৃতি জড়িয়ে, সে ক্লাব ছেড়ে যাওয়ার আগে কেন এমন কান্না? শুধু মেসি একা নন, কেঁদেছেন সংবাদ সম্মেলনে আসা ছোট্ট এই কক্ষের সবাই। হয়তো আবেগ লুকানোর চেষ্টা করেছেন তিনি, কিন্তু পেছনে যে পড়ে আছে 21 বছরের বর্ণাঢ্য এক অধ্যায়, যেখানে শুধুই ভালোবাসাবাসির গল্প। গত বছরই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন, হয়তো আগের প্রেসিডেন্টের সাথে রাগ করেই। অনেক হইচই শেষে একটি বোঝাপড়ায় গিয়ে থেমেছিল। এরপর অনেকটাই সাজানো ছিল সংসার, কিন্তু হঠাৎ করেই কি হলো? সবকিছু সাজানোই ছিল, সব ঠিকঠাক, কিন্তু শেষ মুহূর্তে এসে মিলল না। এখন গুড বাই বলতে হচ্ছে। এখানে এসেছিলাম যখন আমার বয়স 13। 21 বছর পার করে এভাবে যেতে হবে কখনো ভাবিনি। বার্সেলোনা ছেড়ে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। আমি এই ক্লাবকে ভালোবাসি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত এটি। বার্সেলোনা ছাড়ছেন, ফুটবল তো ছাড়া হয়নি এখনো। নতুন ঠিকানা কোথায়, সেটিই ছিল সংবাদ সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চিত না করলেও পিএসজিতে যাওয়ার সম্ভাবনার কথাই জানিয়েছেন লিও। বার্সা প্রেসিডেন্ট বলেই দিয়েছেন সবার চেয়ে ক্লাব বড়। আমিও সেটাই মানি। বিদায়টা বার্সা ফ্যানদের সামনে নেওয়া হলো না, সত্যি কষ্টের বিষয়। 21 বছর পর আমি ঘর ছেড়ে যাচ্ছি, তবে আমার ছেলেদের কথা দিয়েছি আমরা এখানেই ফিরব। এখানকার সবাই খুব আপন। আমি চাই মানুষ আমাকে সেভাবেই মনে রাখুক। সংবাদ সম্মেলনও শেষ। বিদায় ন্যু ক্যাম্প, বিদায় নাম্বার 10। লিওনেল আন্দ্রেস মেসির জন্য সবার স্ট্যান্ডিং ওভেশন। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে শোকের মাস আগস্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী আজ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন এই মহিয়সী। 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতাকে জাতির পিতা এবং তার পরিবারের অন্য সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শৈশব না পেরুতেই দুই পরিবারের সদস্যদের আগ্রহে শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে হয় তার। বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে কেটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন। বারবার কারাগারে যেতে হয়েছে জাতির পিতাকে। প্রতিকূল সময়ে বঙ্গমাতা শুধু জাতির পিতার পাশেই থাকেননি। একদিকে যেমন সংসার চালিয়েছেন, অন্যদিকে বঙ্গবন্ধুর অবর্তমানে কাজ করেছেন আওয়ামী লীগের জন্যও। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিতে চাইলেও তা গ্রহণ করতে বঙ্গবন্ধুকে নিষেধ করেছিলেন বঙ্গমাতা। এরপরই মামলা প্রত্যাহারে বাধ্য হয় পাকিস্তান, মুক্ত হন জাতির পিতা। বাঙালি ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ৭১-এর ঐতিহাসিক ৭ মার্চ। এদিন জাতির পিতাকে তার মহাকাব্যিক ভাষণ দেওয়ার আগে বঙ্গমাতা জুগিয়েছেন অনুপ্রেরণা। মহান মুক্তিযুদ্ধেও ছিল বঙ্গমাতার গুরুত্বপূর্ণ ভূমিকা। রাষ্ট্রপ্রধানের সহধর্মিণী হয়েও সাধারণ জীবনযাপন করতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। 1975-এর 15 আগস্টের কাল রাতে জাতির পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন বঙ্গমাতা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংকট আর সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বক্ষণিক ছায়াসঙ্গী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় যোগ দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দলের যে কোনো প্রয়োজনেই সবসময় পাওয়া যেত তাকে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বঙ্গমাতাকে 71 এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর অন্যতম পরামর্শক হিসেবে অভিহিত করেন। জুম প্ল্যাটফর্মের এই আলোচনায় সাবেক ও বর্তমান কূটনীতিকরা অংশ নেন। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড, ইফাত অটোস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহর দখল করেছে তালেবানরা। এ নিয়ে 4টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ। দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। লাভস প্রেজেন্টস 70টি দেশের সুপারহিট টার্কিশ টিভি সিরিয়াল এখন চ্যানেল আইতে। তুমি যদি কাউকে সত্যি চিনতে চাও, প্রশ্ন করো তার টাকা কেন দরকার। আমরা কি সেল করছি? আমি যাদের সাথে প্রতারণা করি তারা নিজেরাই আসলে প্রতারক। যাকে তোমার চোখে বোকা মনে হয়, আসলে হয়তো সে একটা ফ্রড। আপনাদের বিজনেস পলিসি কি এরকম নাকি? তোমার কি সম্পর্ক? আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। প্রথমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির পক্ষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানায়। সে সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা। সর্বকালের সবার সেরা বাঙালি, 20 শতকের সবার সেরা বাঙালি বঙ্গবন্ধু
আর 20 শতকের অন্যতম সেরা বাঙালি নারী ফজিলাতুন্নেসা মুজিব। সরকার গণটিকা কর্মসূচিকে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে আলোচনায় বলেছেন, এই কর্মসূচির প্রতিটি পদক্ষেপে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টিকাদান কর্মসূচিকে সার্বজনীন করারও দাবি জানান বিএনপি মহাসচিব। চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার যখন ব্যাপকভাবে গণটিকা কার্যক্রম শুরু করেছে তখন সরকারের সফলতায় দিশেহারা হয়ে বিএনপি অযাচিত সমালোচনা করছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। হাসান মাহমুদ বলেন, শোবিজ জগতে যাদের ধরা হচ্ছে তা তাদের ব্যক্তিগত অপরাধের কারণে। কোনো অঙ্গনকে ঢালাওভাবে দোষারোপ করা যাবে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারা ভেবেছিল সরকার টিকা দিতে পারবে না। যখন দেখতে পেল যে সরকার লক্ষ লক্ষ মানুষকে টিকা দেওয়া শুরু করেছে, গণটিকা কার্যক্রম শুরু করেছে, তখন আসলে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য আগে দিয়ে পরে আবার টিকা নিয়ে তারা আসলে প্রমাণ করেছিলেন যে তারা মিথ্যা অপপ্রচার চালায়। এবার রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় টিকা না নেওয়াদের করোনায় আবারও আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণের বেশি বলে মার্কিন গবেষণায় জানানো হয়েছে। আর অতি সংক্রামক ডেল্টা ধরনের আক্রান্ত ব্যক্তিরা টিকা না নেওয়া ব্যক্তিদের মতোই করোনা ছড়াতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিজ্ঞানীরা। আলভি হোসেনের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনা টিকার প্রয়োগ শুরু হলেও এ নিয়ে এখনো চলছে বিস্তর গবেষণা। তারই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে করোনায় আক্রান্ত হওয়া কিংবা না হওয়া সকলকে টিকা গ্রহণের আগের সুপারিশ অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সিডিসি তাদের গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক 246 জনকে বেছে নেয়, যারা গত বছর করোনায় আক্রান্ত হওয়ার পর চলতি বছরের মে এবং জুন মাসে আবারও আক্রান্ত হয়েছিলেন। তাদের সঙ্গে 492 জন স্বেচ্ছাসেবীর তুলনা করা হয়, যারা প্রায় একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গবেষণায় দেখা যায়, যারা ফাইজার, মডার্না অথবা জনসনের টিকা 2 ডোজ নিয়েছেন তাদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি 2.34 গুণ বেশি। গবেষণা আরও বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কতদিন থাকে তা এখনও পুরোপুরি জানা যায়নি এবং করোনার আগের ধরনের কারণে তৈরি হওয়া অ্যান্টিবডি নতুন ধরনের উপর সেভাবে কাজ নাও করতে পারে। এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ডেল্টায় আক্রান্ত টিকা নেওয়া মানুষ টিকা না নেওয়াদের মতো সহজেই করোনার বিস্তার ঘটাতে পারে। ইংল্যান্ডের বিজ্ঞানীদের মতো গত সপ্তাহে সিডিসিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আলভি হোসাইন, চ্যানেল আই। আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখল করেছে তালেবানরা। এ নিয়ে তৃতীয় প্রদেশ দখল করল বিদ্রোহীরা। শুক্রবার থেকে এ নিয়ে 4টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। কুন্দুজের নিয়ন্ত্রণ নেয়াই তাদের এ বছরের সবচেয়ে বড় অর্জন। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর সারিপুলও দখল করে নিয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান বাহিনী আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে। দেশটির প্রধান শহরগুলোর ভাগ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিটল টাটা, বিশেষ সংবাদ। ইউক্রেনের মেসিয়াঝনিক গোষ্ঠীর ঐতিহ্যবাহী লৌহজাত শিল্প কয়েক হাজার বছরের পুরনো। দেশটির কার্পথিয়ান পাহাড়ের এই আদিবাসীরা কুঠার, থালা, ঘণ্টা ও নারীদের গয়না তৈরি করে আসছে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রঙিন মাথা ও দীর্ঘ হাতলযুক্ত কুঠার। কালের বিবর্তনে দৈনন্দিন কাজে ব্যবহৃত এই কুঠারগুলো এখন কেবলমাত্র বিভিন্ন উৎসবের সময়ই ব্যবহার করা হয়।
এবার রয়েছে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় রোপা আমন বীজতলা তৈরিতে পিছিয়ে গেছে কৃষক। হঠাৎ বৃষ্টি পেয়ে শেষ মুহূর্তে চলছে আদর্শ বীজতলা তৈরির কাজ। এবার নতুন জাত হিসেবে কৃষক হাতে পেয়েছেন বৃধান 87। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। লক্ষ্মীপুরে কিছুটা দেরিতে শুরু হয়েছে আমন বীজতলা তৈরি। এবার কৃষক প্রথমবারের মতো হাতে পেয়েছে বৃধান 87 জাত। নতুন এই ধানের আদর্শ বীজতলা তৈরি করছে তারা। এই বীজটা রোয়ার পরে ধানটা অল্প দিনে তো আসে, এটাতে রোগ বালাই কম হয় আর ফসল ভালো হয়। ধানটা 87 স্যার, এটা ধান ভালো হয়, ফসলটা কাটিয়ে আমরা আরেকটা ফসল করতে পারবো, এটার ফলনও ভালো হয়, এটার অল্প দিনে আসি যায়। হঠাৎ বৃষ্টি হলে পানিটা ভালো মানের পানি কাটতে পারে আর খুব দ্রুত শুয়ে পড়ে না। কিন্তু কৃষি বিভাগ বলছে বৃধান 87 জাতটি পানি সহিষ্ণু, অন্য ধানের চেয়ে 20-25 দিন আগে ফসল ঘরে তোলা যায়। হেক্টর প্রতি ফলন আসে 6.5 মেট্রিক টন। আমাদের প্রধানমন্ত্রীর ভিশন এবং মিশন তেল এবং মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য যে ফসলগুলো আছে ওই ফসল বৃদ্ধি করার জন্য আমরা এখানে স্বল্প জাতীয় স্বল্প সময়ের এই প্রদর্শনীটা এখানে দিছি। চলতি মৌসুমে 5020 হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 81,735 হেক্টর জমিতে। বৃধান 87 বীজতলা তৈরি করা হচ্ছে কারণ এটি একটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, তার ফলে কিন্তু পরবর্তীতে ইনারা সরিষার মতো যে ফসলগুলো এর পরবর্তী সময়ে তারা করতে পারবেন। বৃধান 87 জাতটির অন্যতম বৈশিষ্ট্য টানা 15 দিন পানির নিচে থাকার পর পানি কমে গেলে শ্যাওলা সরিয়ে দিলেই আবার কুশি বের হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। নাব্য সংকটে চট্টগ্রামের অর্থনীতির চালক কর্ণফুলী নদী। পলিথিন বর্জ্য ও পাহাড় কাটার মাটি পড়ে নদীটি ভরাট হয়ে গেছে, যার প্রভাব হিসেবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ছে চট্টগ্রাম শহর। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের 4 পর্বের ধারাবাহিকের আজ রয়েছে 3য় পর্ব। আর নদী, খাল, ছড়া ও সমতলের নান্দনিক সৌন্দর্যের নগরী ছিল চট্টগ্রাম। প্রাকৃতিকভাবে সৃষ্ট 71টি খাল ও পাহাড়ি ছড়া ছিল বন্দর নগরীতে। শহরের পানি নিষ্কাশন ও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল খালগুলো। দখল ও ভরাট হয়ে সামান্য বৃষ্টিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে দেশের বাণিজ্যিক রাজধানী। মেগা প্রজেক্টের মধ্যে 57টা খালটাকে কিন্তু এই পুনঃখননের আওতায় আনা হয়নি। প্রজেক্টের মধ্যে পুনঃখননের আওতায় আনতে হবে এবং দখলমুক্ত করতে হবে, অথবা দখলমুক্ত যদি করা না হয় এবং পুনঃখনন আরএস খতিয়ানে গ্যাজেটভুক্ত খাল, কিন্তু সিটি কর্পোরেশনের উন্নয়নের নামে খালের উপর ভরাট স্ল্যাব দিয়ে নালা করে মার্কেট করেছে। জলবদ্ধতা নিরসনে নগরীর খালগুলো দখলমুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি মেয়র। 36টা খাল মেগা প্রকল্পের অধীনে আছি। আমরা একটা স্টাডি করতেছি কিভাবে কোন জায়গায় এই খালগুলো অবস্থিত, এগুলোর আরএস শীট বের করে আমরা একটা প্রতিবেদন দেব। এই খালগুলো খনন করে দায়িত্ব যাতে সিটি কর্পোরেশনকে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশন এগুলো নিয়ে। প্রভাবশালী দখলদারদের কারণে অতীতেও খাল উদ্ধার কার্যক্রম এগোতে পারেনি। চট্টগ্রাম মহানগরে একসময়ে 71টি খাল ছিল, এখন আছে কাগজে কলমে 57টি। তন্মধ্যে অধিকাংশ খাল দখলের কবলে। বিশেষজ্ঞদের দাবি আরএস খতিয়ান মূলে খালগুলো উদ্ধার করে খনন করে দিলে শহরের জলবদ্ধতা অধিকাংশ লাঘব হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। গত 3 বছরে প্রায় 4,60,00,000 ব্যবহারকারী হারিয়েছে ফায়ারফক্স। মোজিলার নিজস্ব পাবলিক ডেটা রিপোর্টে জানানো হয়েছে কয়েক বছর আগেও ফায়ারফক্সের অবস্থা অন্যরকম ছিল। 2018 সালে ব্রাউজারটির সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল প্রায় 24,40,00,000। পরবর্তী বছরগুলোতে প্রায় 5 কোটি সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে ব্রাউজারটি। এবছরের দ্বিতীয় প্রান্তিকের হিসেবে ফায়ারফক্সের বর্তমান মাসিক সক্রিয় ব্যবহারকারী 19,80,00,000।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লাভের দেখা পেয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেক প্রতিষ্ঠান মডার্না। টিকা বিক্রিতে কোম্পানিটির নিট আয় বেড়ে $280 কোটি পৌঁছেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসে এই লাভ করেছে প্রতিষ্ঠানটি। অথচ গত বছরের একই সময়ে মডার্নার নিট লোকসানের পরিমাণ ছিল $11.70 কোটি। সংবাদের এ পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জাপানি ঐতিহ্য আর স্বর্ণজয়ীদের মিলন মেলায় শেষ হলো টোকিও অলিম্পিক। পদক জয়ে চীনকে পেছনে ফেলে প্রথম যুক্তরাষ্ট্র। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে হ্যাকার চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। প্রথম সারির এয়ারলাইন্স, সুপারশপ, স্বপ্ন, ফ্রিল্যান্সার.com সহ দেশি বিদেশি একাধিক ওয়েবসাইট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সুপারশপ, স্বপ্নর ডিজিটাল সিস্টেম হ্যাক করে 18 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে হ্যাকার গ্রুপের সদস্য হন টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা নাসিমুল ইসলাম। ডিজিটাল ভাউচার তৈরি ও জালিয়াতির মাধ্যমে স্বপ্নর টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় হ্যাকার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারকৃতরা স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ডিজিটাল ভাউচার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 25% ছাড়ে বিক্রি করে। হ্যাকার গ্রুপটি ইতিপূর্বে আমাদের দেশের একটি লিডিং এয়ারলাইন, বাস কোম্পানি সহ আমাদের ইলেকট্রনিক গেজেট গিয়ার যারা বিক্রি করেন তাদের ওয়েবসাইট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল। সিটিটিসি জানিয়েছে হ্যাকারদের কাছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সিস্টেমের অ্যাক্সেস রয়েছে। আমরা এই চক্রের আরো কয়েকজন সদস্যদের নাম পেয়েছি। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা আশা করি সকলকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। গ্রুপটি দেশের প্রসিদ্ধ কোম্পানি, ইলেকট্রনিক গেজেট চেইন আউটলেট সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে সিটিটিসি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান উল্টে নারী ও শিশু সহ 6 জন নিহত হয়েছে। দুপুরে কাছিকাটা টোল প্লাজার কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুষ্টিয়া থেকে একটি পিকআপ ভ্যানে 11 জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়, আহত হয়েছে 6 জন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। খ্যাতিমান শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক নাজমা চৌধুরীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক নাজমা চৌধুরী 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। নারী শিক্ষা প্রসারে কাজ করেছেন তিনি। 2008 সালে 21 পদকে প্রবীণ এই শিক্ষাবিদকে ভূষিত করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এবারে রয়েছে ইভ্যালি খেলার খবর। জাপানি ঐতিহ্যের প্রদর্শনী আর স্বর্ণজয়ীদের মিলন মেলায় শেষ হলো টোকিও অলিম্পিক। শেষ দিন বাজিমাত করেছে